আসসালামু আলাইকুম সুধী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মেরিটোরিয়াস পাবলিক কলেজ আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি মূলত হচ্ছে ইতিহাস প্রথম পত্র অধ্যায় 1, যার নাম হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। তো গত ক্লাসে আমরা জেনেছি যে ইউরোপীয়রা কিভাবে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল, কিভাবে পর্তুগিজরা তাদের আধিপত্য বিস্তার করেছিল এবং কিভাবে এক পর্যায়ে গিয়ে তারা হচ্ছে ভারতবর্ষ থেকে বিতাড়িত হয়। তো আজ আমরা জানবো ইউরোপীয় আর কিছু যে দেশগুলো রয়েছে, যেমন ডাচ ও ওলন্দাজদের হচ্ছে ভারতবর্ষে আগমন, জানবো ডেনমার্কের ভারতবর্ষে আগমন এবং তাদের হচ্ছে বাণিজ্য বিস্তার, এবং জানবো হচ্ছে ইংরেজদের উপমহাদেশে আগমন। তো প্রথমে আমরা আসি ডাচ বা ওলন্দাজদের নিয়ে। তো ডাচ বা ওলন্দাজরা মূলত হচ্ছে হল্যান্ডের অধিবাসী। আমরা বর্তমানে নেদারল্যান্ড হিসেবে যে নামটা যে দেশটাকে আমরা চিনি, মূলত হচ্ছে ডাচ বা ওলন্দাজদের কিন্তু সে দেশের অধিবাসী হিসেবে অভিহিত করা হয়। তো ডাচরা যখন দেখলো পর্তুগিজরা ভারতবর্ষে এসে তাদের যে বাণিজ্যিক যে বিস্তার লাভ করেছিল এবং তাদের বাণিজ্যিক যে সফলতা ছিল, সেটির ফলে ডাচ বা ওলন্দাজরাও কিন্তু ভারতবর্ষে এসে তাদের হচ্ছে বাণিজ্য বিস্তার করার একটি ইচ্ছা পোষণ করলো। এবং এরই জের ধরে 1595 খ্রিস্টাব্দে তারা 4টি ডাচ জাহাজ নিয়ে হচ্ছে ভারতের উত্তরংশ অন্তরীপ হতে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিল। এবং তারা যে হচ্ছে ভারতবর্ষে এসে যে তারা করবে, বাণিজ্য বিস্তার লাভ করবে এবং বাণিজ্য করবে, তার জন্য তারা একটি বণিক সংঘ গঠন করলো, যার নাম তারা দিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটি তারা গঠন করলো 1602 খ্রিস্টাব্দে। তো 1602 খ্রিস্টাব্দে তারা একটি বণিক সংঘ গঠন করলো, যার নাম তারা দিল ডাচ ইন্ডিয়া। তো তারা যে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠন করলো সেই 1602 সালে, তারা এই ইয়েটি নিয়ে, বণিক সংঘটি নিয়ে তারা হচ্ছে ভারতবর্ষে আসলো তাদের বাণিজ্য করার জন্য। তো নেদারল্যান্ডের এক পার্লামেন্টে তাদের হচ্ছে এই ডাচদের পক্ষে তারা যে হচ্ছে বিভিন্ন ধরনের যুদ্ধ বা সন্ধি, তারপর হচ্ছে তাদের রাজ্য বিস্তার, তারপর দুর্গ নির্মাণ ইত্যাদির ক্ষেত্রে কিন্তু তারা একটি অধিকার লাভ করলো। তো যার ফলে এর মাধ্যমেই তারা হচ্ছে ভারতবর্ষে আসলো এবং তারা তাদের হচ্ছে বাণিজ্য বিস্তার করা শুরু করলো। তো এক পর্যায়ে গিয়ে হচ্ছে ডাচরা হচ্ছে ইংরেজদের সাথে কিন্তু একটি বাণিজ্য চুক্তিতে আবদ্ধ ছিল এবং তারা হচ্ছে ইংরেজদের সাথে একসাথে হয়ে বিভিন্ন ধরনের নীল, তারপর হচ্ছে সুতি কাপড়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চাল, ডাল, তামাক ইত্যাদি হচ্ছে এদেশ থেকে অন্য দেশে, মানে তাদের দেশে হচ্ছে রপ্তানি করতো এবং অন্যান্য দেশ হতে এ দেশে হচ্ছে মশলা আমদানি করত। কিন্তু এক পর্যায়ে কি হলো যে ইংরেজদের সাথে ডেনমার্কের যে ইয়েটি ছিল, যে চুক্তিটি ছিল, সেটি এক পর্যায়ে গিয়ে ভেঙে গেল এবং যার ফলে ইংরেজদের সাথে ডাচ বা ওলন্দাজদের একটি সংঘর্ষের সৃষ্টি হলো। তো এই সংঘর্ষটি এবং এছাড়াও হচ্ছে ডাচ বা ওলন্দাজদের কিন্তু সে সময়ে বাংলার যে শাসনকর্তাগুলো ছিল বা বাংলার শাসনকর্তার সাথে কিন্তু এক ধরনের দ্বন্দ্ব চলছিল, যার ফলে তাদের হচ্ছে বাণিজ্য বিস্তারের যে পথটি ছিল সেটি কিন্তু এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে গেল বা তাদের বাণিজ্যিক বিস্তারের ক্ষেত্রে অনেকটা বাধা প্রদান করলো। এবং যার ফলে 1759 সালে ইংরেজদের সাথে, সেটি ছিল হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আমলে, তো হচ্ছে 1759 সালে তাদের হচ্ছে এক ধরনের সৃষ্টি হয়, যুদ্ধের সৃষ্টি হয়, যার নাম ছিল হচ্ছে বিদারার যুদ্ধ। এই বিদারার যুদ্ধে সম্রাট তখন ছিল যে মির্জাফরের শাসনামলে এই বিদারার যুদ্ধ সংঘটিত হয়। এই বিদারার যুদ্ধে কিন্তু ওলন্দাজ বা ডাচেরা ইংরেজদের কাছে খুবই শোচনীয়ভাবে হচ্ছে হেরে যায় এবং যার ফলে হচ্ছে ডাচ বা ওলন্দাজদের যে বাণিজ্যিক বিস্তার বা বাণিজ্য বিস্তার লাভ, সেটা কিন্তু সেখানেই সমাপ্তি ঘটে এবং যার ফলে তারা 1805 খ্রিস্টাব্দে তারা হচ্ছে ভারতবর্ষ ত্যাগ করে এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তাদের উপনিবেশ গঠন করে এবং সেখানে তারা তাদের বাণিজ্য বিস্তার করে।
এবং এই যে ডাচ বা ওলন্দাজেরা ভারতবর্ষ থেকে চলে গেল বা ভারতবর্ষ থেকে তাদের বিতাড়িত করা হলো, এই বিতাড়িত হওয়ার ফলে কিন্তু এই ইংরেজদের যে বাণিজ্য বিস্তার বা আধিপত্য বিস্তারের যে ধারাটি ছিল সেটি কিন্তু অনেকভাবেই কিন্তু সুলভ হয়ে গেল বা অনেক সুবিধা হয়ে গেল। তো এই ছিল হচ্ছে ডাচ বা ওলন্দাজদের হচ্ছে উপমহাদেশে আগমন এবং তাদের হচ্ছে বিদায়ের কারণ। এবার আমরা আসি হচ্ছে ডেনমার্কের কথায়। তো ডেনমার্ক কিন্তু মূলত হচ্ছে ডেনমার্কের অধিবাসী। তো ডেনমার্করা কিন্তু ডাচ বা ওলন্দাজদের মতো এই ভারতবর্ষে এসে তাদের বাণিজ্য বিস্তার করার ইচ্ছা পোষণ করেছিল। কিন্তু তাদের একটি অসুবিধা ছিল যে ডেনমার্করা কিন্তু পর্তুগিজ বা ওলন্দাজদের মতো ভারতবর্ষে এসে সেভাবে তাদের বাণিজ্য বিস্তার করতে পারেনি। তো ডাচ বা ওলন্দাজরা এই ভারতবর্ষে এসে তাদের বাণিজ্য বিস্তার করার জন্য একটি বণিক সংঘ গঠন করে। তো তার সেই বণিক সংঘের নাম দেয় ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের ফলে একদল হচ্ছে এই ডেনমার্কের বণিক সংঘরা তারা ভারতবর্ষে আসে এবং তাদের হচ্ছে বাণিজ্য স্থাপন করে। তো এবার ভারতবর্ষে আসার পর তারা তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলার ত্রিবাঙ্কুরে। সেটি করে হচ্ছে 1620 খ্রিস্টাব্দে। তো 1620 খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষে এসে তাদের প্রথম যে বাণিজ্যিক কুঠিটি সেটি হচ্ছে স্থাপন করে, সেটি হচ্ছে দক্ষিণ এই 1620 খ্রিস্টাব্দে তারা যে হচ্ছে প্রথম বাণিজ্য কুঠিটি স্থাপন করে, তারপরে কিন্তু তারা সেভাবে কোনো বাণিজ্য স্থাপন করতে পারেনি এবং এক পর্যায়ে তারা কি করলো 1676 খ্রিস্টাব্দে হচ্ছে তারা শ্রীরামপুরে, ভারতের শ্রীরামপুরে আরো একটি তাদের যে দ্বিতীয় বাণিজ্য কুঠি সেটি হচ্ছে স্থাপন করলো। হচ্ছে 1676 খ্রিস্টাব্দে তারা শ্রীরামপুরে তাদের হচ্ছে দ্বিতীয় যে বাণিজ্য কুঠি সেটি স্থাপন করলো। কিন্তু তারা এই যে এই দুটি যে বাণিজ্যিক যে বাণিজ্য কুঠি যে স্থাপন করেছে তারা কিন্তু বাণিজ্যিকভাবে সেভাবে সফলতা লাভ করতে পারেনি, যার ফলে তারা হচ্ছে 1845 খ্রিস্টাব্দে 1845 খ্রিস্টাব্দে তাদের যে দুটি বাণিজ্যিক কুঠি ছিল সেই দুটি কিন্তু ইংরেজদের কাছে হচ্ছে বিক্রি করে দেয় এবং ইংরেজদের কাছে বিক্রি করে দিয়ে কিন্তু হচ্ছে দিনামারা ভারত থেকে চিরতরে বিদায় হয়ে যায়। তো দিনামারা থেকে আমরা জানতে পারলাম যে দিনামারা কিন্তু ভারতবর্ষে এসে সেভাবে তাদের বাণিজ্যিক যে ইয়েটা ছিল বাণিজ্য সেভাবে বিস্তার করতে পারেনি, যার ফলে তারা খুব স্বল্প সময়ে খুব স্বল্প বাণিজ্যিক ইয়ে করেই কিন্তু তারা হচ্ছে ভারতবর্ষ ত্যাগ করেছিল। এবার আমরা আসি ইংরেজরা। এই ইংরেজদের কি বলে ইতিহাসে ইংরেজদের যে আধিপত্য বিস্তার সেটি কিন্তু সব থেকে দীর্ঘ। ইংরেজরা ভারতবর্ষে এসে প্রায় 200 বছর হচ্ছে তাদের শাসনকার্য চালিয়েছিল। এই 200 বছর তারা কিন্তু তাদের শাসনকার্য চালিয়েছিল। তারা কিন্তু মূলত এসেছিল হচ্ছে বাণিজ্য বিস্তার করার জন্য। এক পর্যায়ে যখন ইংরেজরা দেখলো যে পর্তুগিজ তারপর হচ্ছে ডাচ বা ওলন্দাজদের যে বাণিজ্যিক সফলতা তার পাশাপাশি হচ্ছে যে ধন সম্পদের যে প্রাচুর্য বা যে বর্ণনা তারা শুনেছিল সেটি কিন্তু এক পর্যায়ে এই ইংরেজদের মনে এক ধরনের হচ্ছে বাণিজ্য করার আগ্রহ সৃষ্টি করেছিল এবং যার ফলে তারা হচ্ছে এরই উদ্দেশ্যে তারা হচ্ছে 1599 খ্রিস্টাব্দে তারা হচ্ছে একদল ইংল্যান্ডের বণিক তারা একটি বণিক সংঘ গঠন করে এবং যার নাম দেয় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো 1599 খ্রিস্টাব্দে তারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠন করে এবং সেটি নিয়ে ভারতবর্ষে আসার কিন্তু ইচ্ছা পোষণ করে। কিন্তু তারা ভারতবর্ষে এসে যেই হচ্ছে বাণিজ্য বিস্তার লাভ করবে বাণিজ্য করবে তার জন্য তাদের হচ্ছে এক ধরনের অনুমতি সনদের দরকার পড়তো এবং যার ফলে তখন 1600 খ্রিস্টাব্দে তারা তখন ইংল্যান্ডের রানী ছিল হচ্ছে রানী এলিজাবেথ। তারা হচ্ছে রানী এলিজাবেথের কাছ থেকে এই যে রানী এলিজাবেথ
তার কাছ থেকে ভারতে এসে একচেটিয়া ভাবে হচ্ছে বাণিজ্য করার তারা একটি অনুমতিপত্র বা অনুমতি সনদ লাভ করে। এই অনুমতি পত্রটির বা এই অনুমতি সনদের যে মেয়াদ ছিল সেটি ছিল হচ্ছে 15 বছর। তো তারা এই 15 বছর মেয়াদি এই হচ্ছে অনুমতি পত্রটি নিয়ে তারা ভারতবর্ষে আসে তাদের বাণিজ্য স্থাপন করার জন্য। তো তো হচ্ছে এবং আসার পরে হচ্ছে তারা বাণিজ্যিক কিছু সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে বাণিজ্যিক কিছু সুবিধা তারা যেহেতু ভারতবর্ষে এসে বাণিজ্য করবে, তো সেহেতু তাদের হচ্ছে ভারতবর্ষে এসে তারা যে হচ্ছে বাণিজ্যিক যে সুযোগ সুবিধা তার জন্য তখনকার যিনি সম্রাট ছিল তৎকালীন মুঘল সম্রাট আকবরের দরবারে হাজির হয়। এবং এর পরে তারা হচ্ছে 1608 খ্রিস্টাব্দে এরপরে তারা হচ্ছে 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স যিনি ছিলেন হচ্ছে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সালে ক্যাপ্টেন হকিন্স যিনি ছিলেন হচ্ছে ইংল্যান্ডের প্রথম জেমসের হচ্ছে সুপারিশ নিয়ে তিনি তখন কিন্তু দিল্লির যিনি সুলতান ছিলেন তিনি হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। তো তিনি ব্যবসায়িক কিছু তাদের হচ্ছে বাণিজ্যিক যে সম্প্রসারণের উদ্দেশ্যে এই ক্যাপ্টেন হকিন্স তখন যায় জাহাঙ্গীরের সাথে দেখা করার জন্য এবং তারই অনুমতিপূর্বক তারা হচ্ছে 1612 খ্রিস্টাব্দে 1612 খ্রিস্টাব্দে তারা হচ্ছে ভারতের সুরাটে তাদের যে প্রথম যে বাণিজ্য কুঠিটি সেটি স্থাপন করে। তো এই 1612 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্য কুঠিটি স্থাপন করার পরে তারা কিন্তু হচ্ছে আবারও হচ্ছে 1615 খ্রিস্টাব্দে তারা হচ্ছে বেশ কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে তারা হচ্ছে এবং স্যার টমাস রো যিনি ছিল হচ্ছে রাজা প্রথম জেমসের হচ্ছে দূত, এবং এই স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে আবার সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা আদায় করে নেয় এবং যার ফলে তারপর হচ্ছে 1619 খ্রিস্টাব্দে তারপরে আদায় করার পরে তারা 1619 খ্রিস্টাব্দে সেখান থেকে ভারতবর্ষ ত্যাগ করে। এবং ইতোমধ্যেই কিন্তু তখন হচ্ছে ভারতবর্ষে ইংরেজরা তাদের দ্বিতীয় যে বাণিজ্য কুঠি সেটি হচ্ছে মছলিপট্টমে তারা কিন্তু তাদের হচ্ছে দ্বিতীয় যে বাণিজ্য কুঠিটি ছিল সেটি স্থাপন করে। এবং এটা ছাড়াও তারা হচ্ছে করমণ্ডল যেটি ছিল মূলত হচ্ছে মাদ্রাজ শহরে। তো করমণ্ডল নামে একটি উপকূলে তারা অল্প কিছু সংখ্যক হচ্ছে অল্প কিছু সংখ্যক জমি নেয় এবং সেখানে একটি ছোট্ট দুর্গ নির্মাণ করে। এবং এটা ছাড়াও হচ্ছে 1651 খ্রিস্টাব্দে তখনকার যিনি সুবাদার ছিল সুবাদার শাহ সুজা তখনকার যিনি সুবাদার ছিল সুবাদার শাহ সুজার অনুমতিতে তারপর তারা হচ্ছে ভারতের হুগলিতে আরো একটি বাণিজ্যিক যে কুঠি তারা হচ্ছে নির্মাণ করে। এবং এটা ছাড়াও তারা কিন্তু হচ্ছে ঢাকা এবং মালদহেও তাদের হচ্ছে তাদের আরো বাণিজ্যিক যে কুঠিগুলো ছিল সেটি স্থাপন করে। এবং তারা হচ্ছে ঢাকা, কাশিমবাজার, মালদহ ইত্যাদি স্থানে তাদের হচ্ছে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। এবং এই গেল হচ্ছে 1651 সাল। এবং এক পর্যায়ে এবার আসি হচ্ছে 1661 খ্রিস্টাব্দে। 1661 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে যিনি রাজা ছিল তার নাম ছিল হচ্ছে দ্বিতীয় চার্লস। তো 1661 খ্রিস্টাব্দে দ্বিতীয় চার্লস পর্তুগিজ যে কন্যা ছিল সেই পর্তুগিজ কন্যা তার নাম ছিল ক্যাথরিন। এই 1661 খ্রিস্টাব্দে হচ্ছে তখন এই দ্বিতীয় চার্লস পর্তুগিজ কন্যা ক্যাথরিনকে বিবাহ করে এবং ক্যাথরিনকে বিবাহ করার ফলে তিনি হচ্ছে 1668 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে বোম্বাই শহর যৌতুক হিসেবে লাভ করে। এবং বর্তমান যে বোম্বাই শহর নগর সেটি কিন্তু এই বোম্বাই শহরে এসেই গঠিত হয়। আচ্ছা, তো এছাড়াও হচ্ছে আমরা এবার আসি 1700 সালে। তো 1700 সালে হচ্ছে জর্জ চার্লস নামের একজন
তিনি হচ্ছে মাত্র 1200 টাকার বিনিময়ে হচ্ছে তিনি কলকাতা, সুতান্তি ও গোবিন্দপুর নামে তিনটি অঞ্চলে জমিদারিত্ব বা তিনটি গ্রামের জমিদারি সত্ত্ব লাভ করে। হচ্ছে কলকাতা, সুতান্তি এবং তো এই যে কলকাতা, সুতান্তি ও গোবিন্দপুর মাত্র 1200 টাকার বিনিময়ে তিনি যে জমিদারত্ব নেন বর্তমানে, এবং তার ফলে এই তিনটি গ্রামকে নিয়ে কিন্তু এই কলকাতা, সুতান্তি এবং গোবিন্দপুর এই তিনটি গ্রামকে নিয়ে কিন্তু পরবর্তীতে কলকাতা যে নগরী, কলকাতা নগরী এই তিনটি গ্রামকে নিয়ে কিন্তু হচ্ছে গড়ে ওঠে। এবং পরবর্তীতে হচ্ছে 1700 খ্রিস্টাব্দে, আচ্ছা, তো পরবর্তীকালে এখানেই হচ্ছে 1700 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে যিনি রাজা ছিল, রাজা উইলিয়াম, তো 1700 খ্রিস্টাব্দে যিনি রাজা ছিল, রাজা উইলিয়াম, তো হচ্ছে এই রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে কিন্তু ভারতবর্ষে তাদের একটি দুর্গ নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় যে উইলিয়াম ফোর্ট দুর্গ। তো এই হচ্ছে কিন্তু উইলিয়াম দুর্গ কিন্তু হচ্ছে ভাগ্য নির্ধারণকারী, ভারতবর্ষের ভাগ্য নির্ধারণকারী দুর্গ হিসেবে অভিহিত করা হয়। এবার আমরা আসি 1715 খ্রিস্টাব্দে। তো 1715 খ্রিস্টাব্দে জন সুরম্যান নামের একজন, তো 1715 খ্রিস্টাব্দে জন সুরম্যান নামের একজন, তখন তিনি হচ্ছে যান তখনকার সম্রাট ফরুখ শিয়ার সাথে সাক্ষাৎ করতে। সম্রাট ফরুখ শিয়া, তো 1715 খ্রিস্টাব্দে জন সুরম্যান নামক একজন যান হচ্ছে তারা কিছু বাণিজ্যিক যে সুযোগ সুবিধা আদায়ের জন্য, আরো কিছু বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায়ের জন্য তারা যান সম্রাট ফরুখ শিয়ার কাছে। এখন মূলত কিন্তু ইংরেজরা ভারতবর্ষে এসেছিল তাদের হচ্ছে বাণিজ্য স্থাপনের পাশাপাশি তাদের হচ্ছে যে ছিল রাজ্য বিস্তার করার যে ইচ্ছাটি ছিল সেটি, তো ধীরে ধীরে তারা হচ্ছে সেই লক্ষ্যে ধাবিত হয়। তো 1715 খ্রিস্টাব্দে জন সুরম্যান যখন সম্রাট ফরুখ শিয়ার হচ্ছে নিকট যায়, তখন কিন্তু সম্রাট ফরুখ শিয়া তাদেরকে আরো কিছু হচ্ছে সুযোগ সুবিধা দেয়। সম্রাট ফরুখ শিয়ার কিন্তু হচ্ছে যেই ইংরেজরা আছে, ইংরেজদের প্রতি কিন্তু একটা আলাদা ধরনের দুর্বলতা বোধ ছিল। কেননা একটা সময় সম্রাট ফরুখ শিয়া একটি দুরারোগ্য রোগে ভুগছিলেন, এবং তখন কিন্তু এই ইংরেজ যে চিকিৎসক ছিল, এই ইংরেজ চিকিৎসক যার নাম ছিল ডক্টর হ্যামিল্টন, যার নাম ছিল হচ্ছে ডক্টর হ্যামিল্টন, ইনি কিন্তু তখনকার সময়ে এই সম্রাট ফরুখ শিয়ারের হচ্ছে কি বলে রোগটি সারিয়ে তোলে, যার ফলে এই ইংরেজদের প্রতি এই সম্রাট ফরুখ শিয়ারের এক ধরনের হচ্ছে দুর্বলতা কাজ করা শুরু করে, এবং এই দুর্বলতার জেরেই কিন্তু, এই দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু ইংরেজরা এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু ইংরেজরা সম্রাট ফরুখ শিয়ার কাছে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আদায় করে না, এবং 1717 খ্রিস্টাব্দে তারা হচ্ছে অনুমতিপূর্বক, ফরুখ শিয়ার অনুমতিপূর্বক তারা হচ্ছে বাংলা, তারপর হচ্ছে বাংলা, চেন্নাই ও বোম্বাই এই তিনটি জায়গার কিন্তু হচ্ছে অধিকার, বাণিজ্য বিস্তারের যে ইয়েটি ছিল, বাণিজ্য বিস্তার করার জন্য এই তিনটি জায়গা তারা অধিকারে নিয়ে নেয়। এই তিনটি জায়গা কিন্তু মূলত হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে বা ভারতবর্ষের বাণিজ্যিক যে ক্ষেত্রটি ছিল সেটির মধ্যে সব থেকে শক্তিশালী কিন্তু এই তিনটি জায়গা ছিল। তো ইংরেজরা সম্রাট ফরুখ শিয়ার এই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু তারা হচ্ছে ভারতবর্ষের যে সব থেকে যে তিনটি শক্তিশালী অঞ্চল ছিল বা উপকূল ছিল সেই তিনটির হচ্ছে অধিকার লাভ করে, এবং সেখানে তারা অবাধে তাদের বাণিজ্য করতে থাকে। এবং পাশাপাশি সম্রাট ফরুখ শিয়ারাও কিন্তু হচ্ছে সম্রাট ফরুখ শিয়ার অনুমতি পূর্বক তারা হচ্ছে ভারতবর্ষে এসে তাদের মুদ্রার যে প্রচলন, সেই মুদ্রা প্রচলনের অধিকারও তারা লাভ করে। এখন দেখো
ইংরেজরা মূলত ভারতবর্ষে আসলো তাদের বাণিজ্য প্রতিষ্ঠা করার জন্য, তারা বাণিজ্য বিস্তারের লক্ষ্যে তারা কিন্তু ভারতবর্ষে এসেছিল। কিন্তু তারা হচ্ছে তাদের বাণিজ্য বিস্তারের সাথে পাশাপাশি তারা তাদের হচ্ছে যেই রাজ্য বিস্তারের দিকে যারা যে ধাবিত হচ্ছিল, তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ফলপ্রসূ হচ্ছিল। এবং সব থেকে বেশি ফলপ্রসূ হয়েছিল যখন সম্রাট ফারুক শিয়া তাদের হচ্ছে ভারতবর্ষে এসে তাদের নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকারটি দেয়। তারা ব্যবসা বাণিজ্য করছে ভারতবর্ষে এসে, কিন্তু সেখানে যে মুদ্রার প্রচলন হচ্ছিল সেটি কিন্তু ছিল হচ্ছে ইংরেজদের কাছে। তো এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদেরকে ফারুক শিয়া যেই হচ্ছে অধিকার বা অনুমোদন দান করে, সেই অনুমোদন কিন্তু হচ্ছে ইতিহাসে ম্যাগনা কার্টা নামে ম্যাগনা কার্টা নামে পরিচিত, বা ইংরেজদের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ নামে পরিচিত। তো এই ছিল আমাদের হচ্ছে। তো এছাড়াও ইংরেজরা আরো অনেকভাবে তাদের রাজ্য বিস্তার করেছিল, তারা কিভাবে আধিপত্য বিস্তার করেছিল এটা আমরা পরবর্তীতে জানবো। তো আজ আমরা জানলাম ডাচ বা ওলন্দাজেরা কিভাবে উপমহাদেশে আগমন করেছে, আমরা জানলাম দিনামারদের ব্যাপারে, এবং আমরা এটাও জানলাম যে কিভাবে ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করে এবং তারা তাদের আধিপত্য বিস্তার করে। তো পরবর্তীতে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি ইউরোপীয় আরেকটি জাতি, যার নাম হচ্ছে ফরাসি, এবং এটার পাশাপাশি আমরা অন্যান্য যে ছোট ছোট যে কোম্পানিগুলো রয়েছে সেটি সম্বন্ধে আমরা জানবো। তো আজকে এ পর্যন্তই, আশা করছি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।